সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বন্ধুতা প্রকাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিজভী আহমেদ। আমি আপনাদের হচ্ছে যে বাংলা বিষয় নিয়ে একটু ক্লাস নেওয়ার চেষ্টা করব আর কি। এই ক্লাসের আগে আপনারা কি এখানে এমন কেউ আছেন যে এর আগে আমার ক্লাস করছেন? সম্ভবত না। আচ্ছা, খেয়াল করেন, আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপিকস আছে। ধ্বনি ও বর্ণ আছে, এবং উচ্চারণ প্রক্রিয়া আছে, এবং সাথে কিছু সাহিত্য অংশ আছে। এখান থেকে প্রতি বছর যে কোনো আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তো প্রশ্ন এসে থাকে, এবং এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন প্যাটার্ন যেমন চেঞ্জ হচ্ছে, আমাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ করার দরকার। সাথে সাথে হচ্ছে যে পরিশ্রমের পরিমাণটা আমাদের বাড়িয়ে দেওয়া দরকার। আমরা সাধারণত বাজারের বিভিন্ন প্রচলিত বই এগুলো হচ্ছে যে পড়ার চেষ্টা করি। আমাদের মধুদা প্রকাশনীতেও আপনাদের কেন্দ্রিক অনেক বই আছে, সেগুলো তো অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে বেশি বেশি করে কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন। কারণ প্রশ্ন যত সলভ করবেন, সলভ করতে করতে দেখবেন যে আপনার অর্ধেক টপিকস মুখস্থ হয়ে গেছে। আর ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারেন না বা পারছেন না, তারা আমরা অবশ্যই রেকর্ডিং ক্লাস দেবো। এই রেকর্ডিং ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করবেন, এবং সেই অনুসারে আমরা নির্ধারিত যে প্রশ্ন রাখি, এই প্রশ্নগুলো সলভ করার একটু চেষ্টা করবেন। আর যদি আপনাদের বাংলা নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের তো গ্রুপে আপনি অ্যাড আছেন, যে ক্লোজ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আপনি নির্দ্বিধায় যে কোনো বিষয় নিয়ে আপনি লিখবেন। আমরা বিশেষ করে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ধ্বনি এবং বর্ণ। ঠিক আছে, ধ্বনি এবং বর্ণর কথা বলতে গেলে এই প্রথমে যে কথাটা বলি। দেখেন যে আমরা মুখে যখন মুখে যখন আমরা বলি যে ক, ক যখন আমরা মুখে বলি, তখন হয়ে যাচ্ছে ক। যখন আমরা মুখে বলছি তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে ধ্বনি। যখন আমরা এটা খাতায় লিখছি, তখন এটাও হয়ে যাচ্ছে কি বর্ণ। যার কারণে আমরা বলি ধ্বনির সাংকেতিক চিহ্ন কি কি বলা হয়? বর্ণ বলা হয়। অর্থাৎ এই কণ্ঠ নিঃসৃত আওয়াজটাই হচ্ছে ধ্বনি। কিন্তু যখন এটা হচ্ছে যে দৃশ্যমান হয়, অর্থাৎ যখন আমরা এটা সাংকেতিকের মাধ্যমে উপস্থাপন করি, তখন সেটা হয়ে যায় কি বর্ণ। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। আর ধ্বনি হচ্ছে ভাষার মূল ভিত্তি। বর্ণ হচ্ছে যে কি কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে রাখার প্রকাশ বা প্রতীক বা চিহ্ন। অর্থাৎ এক কথায় বলা যায় যে ধ্বনির সাংকেতিক চিহ্নর নামই হচ্ছে বর্ণ। অক্ষর, অক্ষর হচ্ছে যে নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু আপনি উচ্চারণ করতে পারবেন, সেটাকেই বলা হয় যে অক্ষর। খেয়াল করেন, এই যে অক্ষর থেকে এখান থেকে এইভাবে প্রশ্ন আসে না, এখান থেকে প্রশ্ন আসে নিচের কোন শব্দটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, বা নিচের কোনটি এর ভিতরে একের অধিক অক্ষর আছে। এইভাবে আপনাদের এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তাহলে যদি একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন। ওখানে অপশনে ছিল হচ্ছে যে জল ছিল, তারপরে ছিল হচ্ছে যে কি তমাল ছিল, তারপরে হয়তোবা নদী ছিল, অথবা ছিল হচ্ছে যে কি পাতা। এখন দেখেন নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। অনেক সময় আমরা পরীক্ষার হলে ওই 1 ঘন্টার ইনিংসে আমরা অনেক কিছুই তালগোল পাকিয়ে ফেলি, বুঝতে পারি না। হয়তোবা আপনি শিখছেন একরকম, কিন্তু উত্তর করছেন আর এক রকম। হয়তোবা আপনি শিখছেন যে নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটা একটা অক্ষর, এটা আপনি ডেফিনেশন মুখস্থ করেছেন, কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে কি উপায়? সেই ক্ষেত্রে এই সব অপশনে যখন থাকবে, এই ধরনের বিষয়গুলো থাকবে, তখন আমরা একটু বাংলিশ করে নেব। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমি যেমন টেক্সট করি, এম আই আমি, টি এম কে তোমাকে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে যেমন লিখি, ঠিক সেভাবে লেখার চেষ্টা করবো। যেমন জল, এটাকে যদি আমরা লিখি তাহলে JOL জল। তমাল, তমালটাকে যদি আমরা লিখি TOMAL তমাল। তারপরে নদীটাকে যদি আমরা লিখি
তাহলে এনও ডিআই নদী। পাতা, পাতাকে যদি আমরা লিখি পিএ টিএ পাতা। এখন খেয়াল করেন, যার ভিতরে যে কয়টা ভাওয়েল তার ভিতরে সে কয়টা অক্ষর। তাহলে নিশ্চয় কোনটা এক অক্ষর বিশিষ্ট শব্দ? অবশ্যই উত্তর হচ্ছে কি জল। জলের ভিতরে ভাওয়েল আছে কয়টা? একটা। তমাল, তমালের ভিতরে আছে ও এবং এ, এটা দুইটা অক্ষর। নদীর ভিতরে দুইটা আছে, এটাও দুইটা অক্ষর। পাতা, তার ভিতরে দুইটা ভাওয়েল আছে, দুইটা অক্ষর। তাহলে ভাই বললাম যে নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকে অক্ষর বা সিলেবল বলে। তবে আমার এমসিকিউতে যদি এই ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, যেমন 36 বিসিএস আসছে বন্ধন, ঠিক আছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির সিউরিটি একটা পরীক্ষাতে আসছে নিচে কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। এই ধরনের প্রশ্ন একটু ব্যতিক্রম আকৃতির প্রশ্নের সাথে আমরা একটু প্রায়ই পরিচিত হই। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে যে সেটাকে বাংলিশ করে নেব, নিয়ে যার ভিতরে যে কয়টা ভাওয়েল তার ভিতরে সেই কয়টা অক্ষর। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যখন লিখছেন, লেখার সময় দেখা যাচ্ছে যে কোনো একটা শব্দ লেখা আছে টি ডাবল ই, তাহলে এই দুইটা ই, দুইটাই তো ভাওয়েল। তাহলে এটা কি আহ, দুইটা অক্ষর? না, পাশাপাশি যখন দুইটা ভাওয়েল থাকবে তখন আমরা ধরবো কি একটা। তাহলে এটা অবশ্যই আপনারা হয়তো বা বুঝছেন। হুম। খেয়াল করেন মাত্রা। মাত্রা হচ্ছে কি, কোনো বর্ণ যখন আমরা লিখি, লেখার উপরে বর্ণের মাথার উপরে যে রেখা বা কুশি টানা থাকে, তাকে আমরা বলি হচ্ছে কি মাত্রা। মাত্রার উপর ভিত্তি করে বর্ণকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন। খেয়াল করেন, এখানে অনেক সময় প্রশ্ন আসে নিচের আহ স্বরবর্ণের ভিতরে অর্ধমাত্রার সংখ্যা কয়টা, বা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা, অথবা আসছে আপনার হচ্ছে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা। তাহলে খেয়াল করেন, মাত্রার উপর ভিত্তি করে বর্ণকে তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন আমি যদি এখানে একটা লাইন লিখি, যে লিখলাম আহ রিত, রিত নামের গ গণক ধপস করে পড়ে গেল। দেখলাম রিত নামের গণক ধপস করে পড়ে গেল। খেয়াল করেন এখানে হচ্ছে যে আহ, লেখা আছে হচ্ছে যে রিত, রিত, রিত নামের গণক ধপস করে পড়ে গেল। রি স্বরবর্ণের একটা অর্ধমাত্রা, থ ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা, গ ব্যঞ্জন বর্ণের মূর্ধন্য, খ, ধ, প তালবস্য। এখানে মোট 8টা বর্ণ আছে। আমার টোটাল বর্ণ, বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, আর বাংলায় বর্ণমালা আছে একটি, তার নাম হচ্ছে বাংলা বর্ণমালা। এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে আমাদের কয়টা? 50টা। এই 50টা বর্ণের ভিতরে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আছে, আমরা জানি। এখন এই মাত্রার উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। স্বরবর্ণর আছে যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন আছে, একইভাবে ব্যঞ্জন বর্ণেরও আছে। এখন দিচ্ছে নিচের সরি, স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টি? তাহলে স্বরবর্ণের একটা অর্ধমাত্রা আছে, সেটা হচ্ছে কি রি। আর ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা আছে হচ্ছে কয়টা? 7টা। এই মোট 8টা, আমার টোটাল 50টা বর্ণের ভিতরে অর্ধমাত্রা। তাহলে বাকি 42টার ভিতরে আমার থাকছে মাত্রাহীন বর্ণ আর পূর্ণমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা একটু মনে করে রাখবো যে রিত, রিত নামের গণক ধপস করে পড়ে গেল। রিত নামের গণক ধপস করে পড়ে গেল। এটা বলার সাথে সাথে আপনারা নিজেরাও একটু বলার চেষ্টা করবেন। রিত নামের গণক ধপস করে পড়ে গেল। ঠিক আছে, এখানে আমাদের অর্ধমাত্রা হচ্ছে রি, তারপরে হচ্ছে যে আহ বাকিগুলো আমাদের সব হচ্ছে যে কি ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা। এখন খেয়াল করেন, তাহলে আমি বললাম যে আমাদের টোটাল বর্ণমালার 50টা বর্ণ আছে, অর্ধমাত্রা হচ্ছে যে আমাদের 8টি, আর বাকি 42টার ভিতরে আমাদের আছে পূর্ণমাত্রা আর হচ্ছে মাত্রাহীন বর্ণ। পূর্ণমাত্রা হচ্ছে যে আমাদের 26টা। এখন পূর্ণমাত্রা 26টা, খেয়াল করেন মাত্রাহীন বর্ণ আছে 10টি, স্বরবর্ণের হচ্ছে 4টি, এ ওই ও ঔ। আর ব্যঞ্জন বর্ণের হচ্ছে 6টি, উ ঐ ঙ, খণ্ডত্ব অনেশ্বর চন্দ্রবিন্দু। তারপরে হচ্ছে যে বিসর্গ। অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি, টোটাল টোটাল বর্ণের ভিতরে অর্ধমাত্রা হচ্ছে 8টি। একটি হচ্ছে যে স্বরবর্ণ, সেটা হচ্ছে রি।
আর বাকি যেগুলো আছে এই 7টি হচ্ছে যে আমাদের আহ ব্যঞ্জন বর্ণের হচ্ছে যে অর্ধমাত্রা। খেয়াল করেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন 10টি আমাদের মাত্রাহীন বর্ণ ছিল, 4টি স্বরবর্ণ, 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 8টি হচ্ছে অর্ধমাত্রা, এই 18টি চলে গেল, আর বাকি 32টি আমাদের পূর্ণমাত্রা। তার ভিতরে 26টা আমাদের ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা, আর 6টা হচ্ছে যে স্বরবর্ণের পূর্ণমাত্রা। সবটা একটু দেখবেন। আচ্ছা, খেয়াল করেন, কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি যে হচ্ছে কার। ঠিক আছে। তাহলে কার কয়টি কয়টি? 10টি হচ্ছে কার। আমাদের টোটাল স্বরবর্ণ হচ্ছে আছে 11টা, তার ভিতরে 10টা কার বর্ণ, একটা হচ্ছে যে কার ছাড়া বর্ণ। অ অকে বলা হয় নীলিন বা বিলীন বর্ণ, অর্থাৎ এটা ইনভিজিবল থাকে। অকে বলা হচ্ছে নীলিন বা বিলীন বর্ণ। খেয়াল করেন, মৌলিক স্বরধ্বনি, যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বর আমাদের কয়টি? 7টি। অ, আ, রস্বই, তারপরে এ, ও, আর আছে এ। খেয়াল করেন, এই মৌলিক স্বর শিখতে গেলে এর সাথে আমাদের আর একটা বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণ সময় ফুসফুস চালিত বাতাস নাক এবং মুখ দিয়ে বের হয়, তাকে আমরা বলি হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। খেয়াল করেন, মৌলিক স্বর হচ্ছে 7টা। এই 7টি মৌলিক স্বরের এই 7টি মৌলিক স্বরের উপরে যদি আপনি প্রত্যেকটার মাথার উপরে চন্দ্রবিন্দু দেন, ঠিক আছে, প্রত্যেকটার মাথার উপরে যদি আপনি চন্দ্রবিন্দু দেন, তাহলে এই প্রত্যেকটা বর্ণই তখন হয়ে গেল অনুনাসিক স্বর। তাহলে খেয়াল করেন, আমাদের মৌলিক স্বর হচ্ছে যে আমাদের 7টি। 7টি হচ্ছে মৌলিক স্বর। আবার অনুনাসিক স্বরও 7টি। যখন আমি এই 7টি মৌলিক স্বরের উপরে চন্দ্রবিন্দু দেব, তখন এই 7টা স্বর অনুনাসিক স্বর হবে, তখন এই 7টার মৌলিক স্বর না। যখন চন্দ্রবিন্দু থাকবে না, তখন এই 7টি মৌলিক স্বর হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি আছে 2 রকমের, একটা হচ্ছে যে লিখিত, আর একটা হচ্ছে অলিখিত। খেয়াল করেন, এই মৌলিক স্বরধ্বনিকে 2টো ভাগে ভাগ করছি। আমরা জানি আমাদের স্বরবর্ণের 11টি বর্ণ আছে। 11টি বর্ণের ভিতরে 7টাকে বলছে আমরা মৌলিক স্বর। এই 7টা মৌলিক স্বরকে আবার 2টো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। খেয়াল করেন, এখানে অলিখিত মৌলিক স্বর হচ্ছে যে শুধু একটা, সেটা হচ্ছে কি? এ। এ আপনি কোথাও লেখেন না, এ বলে কোনো হচ্ছে যে স্বতন্ত্র কোনো বর্ণ বাংলা বর্ণমালায় নাই। ঠিক আছে। যার কারণে আমরা কি বলছি যে লিখিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 6টা, আর অলিখিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? এ। বাংলা স্বরধ্বনির উচ্চারণ নিচের ছকে দেখানো হলো। খেয়াল করেন, আমাদের এই যে এখানে দেখেন এই মৌলিক স্বর, এই মৌলিক স্বরের এই বিষয়টা আমরা ছকে দেখানোর চেষ্টা করছি। হুম, খেয়াল করেন, বাংলা স্বরধ্বনির উচ্চারণের নিচের ছকে আমরা দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের মৌলিক যে স্বর আছে 7টি, এই 7টি মৌলিক স্বরের উচ্চারণ প্রক্রিয়া অনুসারে এটাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। খেয়াল করেন, এটাকে আমরা 3টে ভাগে কিভাবে ভাগ করছি। এক হচ্ছে যে আমাদের আহ, জিভের অবস্থার উপর ভিত্তি করে, একটা নাম, একটাকে আমরা বলছি জিভের অবস্থার উপর ভিত্তি করে। 2 নম্বর প্রক্রিয়াকে বলছি জিভের উচ্চতা অনুসারে, হচ্ছে যে উচ্চতার উপর ভিত্তি করে। 3 নম্বর হচ্ছে যে আমাদের ঠোঁটের ঠোঁটের উন্মুক্ততার উপরে ভিত্তি করে, অর্থাৎ ঠোঁটের উন্মুক্তি। এর উপরে ভিত্তি করে এই যে আমাদের 7টা মৌলিক স্বর আছে, এই 7টা মৌলিক স্বরকে আমরা বিভাজন করব। এখন আবারও বলছি, বাংলা স্বরধ্বনির উচ্চারণের প্রক্রিয়াকে 3টা ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে জীবের অবস্থান, 2 হচ্ছে যে জীবের উচ্চতা, 3 হচ্ছে ঠোঁটের উন্মুক্ততা। আচ্ছা, খেয়াল করেন, জীবের অবস্থান, তারপরে জীবের উচ্চতা আর ঠোঁটের উন্মুক্তির উপরে ভিত্তি করে এই স্বরধ্বনিগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। খেয়াল করেন, এটাকে যদি আমি চিন্তা করি, এটা মানুষের একটা জিহ্বা। ঠিক আছে। এই যে ছকটা, এই ছকটাকে যদি আমি জীব আকারে চিন্তা করি, তাহলে খেয়াল করেন, আমরা মনে করলাম যে এটা একটা মানুষের জীব। এই যে অংশ যেটা আছে, এই অংশটা জিভের সামনের অংশ।
যার কারণে এটাকে আমরা নাম দিলাম কি, সম্মুখ। তাহলে এটা সামনের অংশ বিদায়কে বলছি আমরা সম্মুখ। এই অংশটা যদি সামনের হয় তাহলে অবশ্যই, খেয়াল করেন, এই অংশটা যদি আমাদের সামনের হয়, হ্যাঁ এই অংশটা যদি আমাদের সামনের অংশ হয় তাহলে এই অংশটা আমাদের অবশ্যই হচ্ছে পেছনের অংশ, যার কারণে এটাকে আমরা বলছি পশ্চাৎ। আর এই যে অংশটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে কি, মধ্য। তাহলে আবারও বলছি, জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে এই স্বরধ্বনিকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। এক, সম্মুখ স্বরধ্বনি। দুই, পশ্চাৎ স্বরধ্বনি, টেকনিক্যালি দুই, পশ্চাৎ স্বরধ্বনি। আর তিন হচ্ছে মধ্য স্বরধ্বনি। তাহলে আবারও বললাম, খেয়াল করেন, এটাকে যদি আমি জিহ্বা আকারে কল্পনা করি, এই পাশের যে অংশটা আছে এটা হচ্ছে জিহ্বার সামনের অংশ, বিধায় এই অংশকে বলছি আমি সম্মুখ অংশ, অর্থাৎ সামনের অংশ। এই যে অংশটা আছে এই অংশটাকে বলছি আমি পেছনের অংশ, যার কারণে পশ্চাৎ বলছি। আর এই যে অংশটা আছে এটাকে বলছে মাঝখান, যার কারণে হচ্ছে মধ্য। তাহলে জিহ্বার অবস্থান অনুসারে শুরু করে রস্বই, রস্বই এ এবং এ, এটাকে আমরা বলবো হচ্ছে কি, সম্মুখ স্বর। তারপরে আছে রস্য ও এবং অ, এটা পিছনে আসছে বিধায় এটাকে আমরা বলবো হচ্ছে কি স্বর, পশ্চাৎ স্বর। আর আ একেবারে মাঝখান বরাবর আছে বিধায় এটাকে বলবো আমরা মধ্যস্বর। তাহলে অনেক সময় পরীক্ষা দেয় নিচের কোনটা সম্মুখ স্বরধ্বনি, নিচের কোনটা পশ্চাৎ স্বরধ্বনি, বা নিচের কোনটা মধ্য স্বরধ্বনি, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে আপনার কাজ কি, এই যে ছকটা, এই ছকটা আপনি প্রথমে বারবার দেখবেন। এই ছকের স্টেপ অনুসারে আপনি যখন মাথার ভিতরে একটা প্রতিচ্ছবি অঙ্কন করতে পারবেন তখন আপনার মনে থাকবে। কিন্তু আপনি যদি এই বয়সে মুখস্থ করতে যান তাহলে এই টেকনিক্যাল এই পার্টগুলো আপনার হচ্ছে যে মনে থাকবে না, এবং পরীক্ষার ক্ষেত্রে আপনার জন্য আনসার করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আবার বললাম, জীবের অবস্থানের উপর ভিত্তি করে রস্বই এ এবং এ, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বর। জিহ্বার পেছনের অংশে অবস্থিত, এই সাইডে অবস্থিত বিধায় এই রস্য ও এবং অ, এটাকে আমি নাম দিলাম হচ্ছে পশ্চাৎ স্বর। আচ্ছা, জিহ্বার মাঝ বরাবর অবস্থান করছে বিধায় এই আ, তাকে আমি নাম দিলাম হচ্ছে কি স্বর, মধ্য স্বর। তাহলে খেয়াল করেন, জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে, সম্মুখ স্বর, মধ্য স্বর, পশ্চাৎ স্বর। ওকে, এবার হচ্ছে জিহ্বার উচ্চতা। দেখেন, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ সবচেয়ে উঁচুতে ওঠে তাকে বলা হয় উচ্চ স্বর। বলেন তো, রস্বই, রস্য, যখন রস্য বলছেন জিহ্বা উপরের দিকে উঠছে, যার কারণে রস্য এবং রস্য, তাকে আমরা বলবো হচ্ছে যে উচ্চ স্বর। খেয়াল করেন, তাহলে রস্বই এবং রস্য, তার নাম দিলাম আমরা কি স্বর, উচ্চ স্বর। যখন আপনি আ বলছেন, জোর করে বলেন তো আ, আ যখন বলছেন তখন দেখেন আপনার হচ্ছে যে জিহ্বাটা একদম নিচের তালুর সাথে লেগে একাকার হয়ে যাচ্ছে, এবং জিহ্বা যে আছে এটার কোনো সক্রিয়তা বোঝা যাচ্ছে না। আ যখন আমরা জোরে বলি তাহলে জিহ্বার একদম নিচেই নামে, যার কারণে এই আ কে আমরা বলবো হচ্ছে কি স্বর, নিম্ন স্বর। খেয়াল করেন, এ আর ও উচ্চারণ করার সময় জিহ্বা রস্য যেমন উচ্চারণ করার সময় সবচেয়ে উঁচুতে উঠছিল, এ আর ও উচ্চারণ করার সময় তার থেকে একটু নিচে নামছে, যার কারণে এ আর ও কে আমরা বলবো যে উচ্চ মধ্য স্বর। খেয়াল করেন, আ কে আমরা বলছিলাম হচ্ছে নিম্ন স্বর, ঠিক আছে। যখন আমরা এ আর অ বলছি তখন আ বলার সময় জিহ্বা যেমন নিচের তালুর সাথে করে লেগেছিল, এ আর অ বলার সময় একটু উপরে উঠছে। এই জন্য আমরা হচ্ছে যে এ আর অ কে আমরা বলবো নিম্ন মধ্য স্বর। ঠিক আছে, তাহলে দেখেন জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সম্মুখ স্বর, দুই হচ্ছে পশ্চাৎ স্বর, তিন হচ্ছে মধ্য স্বর। জিহ্বার উচ্চতার উপর ভিত্তি করে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উচ্চ স্বর, দুই উচ্চ মধ্য স্বর, তিন আহ, নিম্ন স্বর, চার হচ্ছে নিম্ন মধ্য স্বর। এখন বললাম ঠোঁটের উন্মুক্ততার উপর ভিত্তি করে এই স্বরধ্বনিকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু আমাদের এই মৌলিক স্বরের ক্ষেত্রে
4টা ভাগও আছে নতুন নবম দশম শ্রেণীর গ্রামার বইতে। খেয়াল করেন, ঠোঁটের উন্মুক্ততা, উন্মুক্ত শব্দের অর্থ কি? খোলা। অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় দুইটা ঠোঁটের মাঝখানে সবচাইতে কম গ্যাপ থাকে, একেবারে কম গ্যাপ, তাকে বলা হয় সংবৃত স্বর। যে স্বরধ্বনি উচ্চারণের সময় দুটা ঠোঁটের মাঝখানে সবচেয়ে বেশি গ্যাপ থাকে, তাকে বলা হয় বিব্রুত স্বর। বলেন তো, রস্বই রস্যু, যখন আপনি রস্বই আর রস্যু বলছেন, তখন দেখেন মনে হচ্ছে দুইটা ঠোঁট একেবারে লেগে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি? সংবৃত স্বর। যে স্বরধ্বনি উচ্চারণের সময় দুটো ঠোঁটের মাঝখানে বিস্তর গ্যাপ থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো বিবৃত স্বর। যখন আ বলছেন আ, তখন দুটো ঠোঁটের মাঝখানে সবচেয়ে বেশি গ্যাপ থাকে, যার কারণে এটাকে আমরা বলছি কি? বিবৃত স্বর। আচ্ছা, এ আর ও যখন আমরা উচ্চারণ করছি, তখন রস্য উচ্চারণ করার সময় দুইটা ঠোঁট যেমন লেগে যাচ্ছিল, এ আর ও উচ্চারণ করার সময় তার থেকে একটু গ্যাপ তৈরি হচ্ছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে যে কি? অর্ধ সংবৃত স্বর। খেয়াল করেন, আ যখন আপনি বলছেন তখন মনে হচ্ছে দুইটা ঠোঁটের মাঝখানে বিস্তর গ্যাপ। যখন আপনি এ আর অ বলছেন তখন গ্যাপটা একটু কমছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে কি? অর্ধ বিবৃত স্বর। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আবারও বলছি যে এই জিহ্বার অবস্থান, ঠোঁটের উন্মুক্ততা এবং জিহ্বার উচ্চতার উপর ভিত্তি করে এই স্বরধ্বনিকে এই ভাগে ভাগ করা যায়। তাহলে আপনাকে যদি কোনো এমসিকিউ আকারে দেয় প্রশ্ন, যে নিচের কোনটা সম্মুখ অর্ধ সংবৃত স্বর, তাহলে এ, এ কি সম্মুখ স্বরধ্বনি, আবার এ উচ্চারণ করার সময় দুইটা ঠোঁটের মাঝখানে একটু গ্যাপ থাকে, এই জন্য এটাকে অর্ধ সংবৃত বলছি। অথবা আপনাকে পরীক্ষা দিতে পারে নিচের কোনটা সম্মুখ উচ্চ সংবৃত স্বর, ঠিক আছে, সম্মুখ উচ্চ সংবৃত স্বর, তাহলে সেটা কি? রস্বই। উচ্চারণ করার সময় জিহ্বা সবচেয়ে সামনের দিকে আসে, এই জন্য সম্মুখ স্বর। উচ্চারণ করার সময় জিহ্বা সবচেয়ে উঁচুতে ওঠে, এই জন্য এটা উচ্চ স্বর। উচ্চারণ করার সময় দুটো ঠোঁটের মাঝখানে কম গ্যাপ থাকে, এই জন্য এটাকে বলবো সংবৃত স্বর। আচ্ছা, খেয়াল করেন, আপনি মনে মনে বলেন তো, রস্বই এ এ, আপনি যখন রস্বই এ এ বলছেন, তখন আপনি দেখেন আপনার ঠোঁটের দিকে তাকিয়ে দেখেন যে ঠোঁটটা প্রসারিত হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে, ঠিক আছে, যার কারণে এই রস্বই এ এবং এ এর আরেকটা নাম আছে, সেটাকে একসাথে করে বলা হয় কি? প্রসৃত স্বর। অর্থাৎ আপনার ঠোঁটটা কি হচ্ছে? প্রসারণ হচ্ছে, ঠিক আছে, এক্সটেন্ড হচ্ছে, চ্যাপ্টাকৃতির হচ্ছে, রস্বই এ এ চ্যাপ্টাকৃতির হচ্ছে, যার কারণে এটাকে বলছি প্রসৃত স্বর। খেয়াল করেন, যখন আপনি বলেন তো রস্যু, যখন আপনি রস্যু বলছেন, রস্যু ও অ যখন আপনি বলছেন, দেখেন আপনার ঠোঁট কেমন হচ্ছে? চ্যাপ্টাকৃত হচ্ছে না গোলাকৃতির হচ্ছে? গোলাকৃত হচ্ছে, যার কারণে এই স্বরগুলোকে বলা হয় কি? গোলাকৃত স্বর। অবশ্যই সবাই বুঝছেন। এটা তারপরেও পিডিএফ আকারে বিস্তারিত দেয়া আছে, খেয়াল করেন। 3টি ধাপে বা মানদণ্ডে স্বরধ্বনি বিচার করা যায় বললাম: জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের অবস্থা বা উন্মুক্তি। আচ্ছা, তারপরে আসছে কি? দেখেন, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাইছি ঠিক সেই বিষয়টাই আমি এখানে ছকে আবার দিয়ে দিয়েছি, যাতে আপনারা রেকর্ডিং এর পরে নিজ নিজে চেষ্টা করে আবার দেখে সুন্দরভাবে মনে রাখতে পারেন। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির খেয়াল করেন: জিহ্বামূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, তারপরে খেয়াল করেন অর্ধ স্বরধ্বনি, হুম, এক হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি, জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি জিহ্বামূলীয় ধ্বনিগুলো উচ্চারিত হয়। আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো। নিশ্চয় কোনটা জিহ্বামূলীয় ধ্বনি? আমরা সারা জীবন ক খ গ ঘ ঙ কণ্ঠধ্বনি বলেছি, কিন্তু এর আরেকটা নাম হচ্ছে কি? জিহ্বামূলীয় ধ্বনি। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তালব্য ধ্বনি, ঠিক আছে, অর্থাৎ তালুর সাহায্যে উচ্চারিত হচ্ছে চ ছ বর্গের জ ঝ তালবস্য। তাহলে দেখেন, তা আমরা চ ছ বর্গের জ ঝ ইং এই পর্যন্ত আমরা তালব্য ধ্বনিতে নিতাম, ঝ পর্যন্ত নিতাম, উঙ্গকে আমরা অনুনাসিক ব্যঞ্জনের ভিতরে নিতাম। কিন্তু এখানে দেখেন তালবস্য আসছে, তাহলে তালবস্য আমাদের কি? তালভস্যা, তাল, তাহলে কি তালব্য। দন্তস্ব, দন্তস্ব, তাহলে দন্ত। মধ্যাহ্নস্ব, মূর্ধা,
তাহলে তিনটে স আছে আমাদের। আমাদের ব্যঞ্জন বর্ণে আমরা জানি আমাদের ব্যঞ্জন বর্ণে তিনটা স আছে। একটা তালবস্য, একটা হচ্ছে তালবস্য, দন্তস্ব, আর কি মূর্ধন্য স। মূর্ধন্য স এটাকে বলবো কি মূর্ধন্য স, মূর্ধা, দন্তস্ব দন্ত, তালবস্য তালু। তাহলে ক্লিয়ার, আপনাদের শর্টকাট টেকনিক ক্লিয়ার। একটা হচ্ছে তালবস্য তালু, তালবস্য দন্তস্ব দন্ত, মূর্ধন্য স মূর্ধা। তাহলে এই তিনটা আমাদের যে স আছে এর ভিতরে তালবস্য হচ্ছে যে কি তালব্য ধ্বনি। মূর্ধাধ্বনি, মূর্ধাধ্বনি উচ্চারণে শক্ত তালুর একেবারে সম্মুখ ভাগ থাকে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি মাড়ি বলি। আচ্ছা, মূর্ধাধ্বনির ক্ষেত্রে আপনি এই বিষয়টা একটু ভালো করে দেখবেন যে ট ঠ ড, ডয় শূন্য ড, আর ঢয় শূন্য ড, এটাকে আমরা বলছি কি মূর্ধাধ্বনি। দন্তধ্বনি হচ্ছে ত থ দ ধ, দন্ত, ঠিক আছে। দন্ত ন র ল দন্ত স, দন্ত মূলকে স্পর্শ করে বিধায় এটাকে দন্ত মূলীয় ধ্বনিও বলা হয়, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা জানি ত থ দ ধ, এই যে দন্ত, কিন্তু দন্তন্য র ল দন্ত স, নরলস, এই নরলস দন্ত মূলকে স্পর্শ করে বিধায়, ঠিক আছে, দন্ত মূলকে স্পর্শ করে বিধায় এটাকে আমরা বলছি কি দন্তমূলীয় ধ্বনি। তাহলে দন্তন্য র ল দন্ত স নরলস, সেটাকে বলছি দন্তমূলীয় ধ্বনি। আর ত থ দ ধ এটাকে বলছি আমরা কি দন্তধ্বনি। ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি হচ্ছে কি ঠোঁটের সংস্পর্শে উচ্চারিত হয়, আমরা কি বলি দ্বিওষ্ঠ বলি, অর্থাৎ ওষ্ঠ অধর, অষ্ট মানে হচ্ছে উপরের ঠোঁট, আর অধর মানে হচ্ছে নিচের ঠোঁট। তাহলে প ফ ব ভ ম, এটাকে বলছে আমরা ওষ্ঠধ্বনি। শিশুরা যখন সর্বপ্রথম অষ্টধ্বনি উচ্চারণ করতে শেখে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো সহজ ভাবে সব দিয়ে দিয়ে আছে ছক আকারে: জিহ্বামূলীয়, তালব্য, মূর্ধা, দন্তমূল, দন্ত, ওষ্ঠ, দন্তমূল। খেয়াল করেন। হুম, এখানে অর্ধ স্বরধ্বনি একটু খেয়াল করেন, এখানে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। অর্ধ স্বরধ্বনি, যে স্বরধ্বনি পুরোপুরি স্বরধ্বনি আহ, পুরোপুরি উচ্চারণ করা যায় না বা টেনে যেটাকে দীর্ঘায়িত করা যায় না, তাদেরকে বলা হয় অর্ধস্বর। হ্রস্ব, রস্য, এ, ও, এই চারটাকে বলছি আমরা কি অর্ধস্বরধ্বনি। আচ্ছা, একটু খেয়াল করেন তো, আমাদের টোটাল স্বরবর্ণ, আমাদের টোটাল হচ্ছে যে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা। 11টার ভিতরে আমাদের রস্বই, তারপর রস্য, এ, আর ও, এই চারটাকে আমরা বলছি কি স্বর? অর্ধস্বর। তাহলে এই চারটা যদি আমাদের অর্ধস্বর হয়, তাহলে বাকি 7টি তাকে আমরা কি বলবো? পূর্ণস্বর, ঠিক আছে। এখন দেখেন, রস্বই, রস্যু, এ, ও, ঠিক আছে, যখন আমরা উচ্চারণ করছি, তাহলে কে বলে টেনে দীর্ঘ করে যায় না? অবশ্যই দীর্ঘ করে যায়, হ্যাঁ টেনে দীর্ঘ করে যায়। তবে এই চারটাকে আমি অর্ধস্বর কখন বলবো? যখন এই চারটার প্রত্যেকটা বর্ণর নিচে একটা করে হর্ষ চিহ্ন থাকবে, তখন এটাকে আমরা বলবো কিশোর অর্ধস্বর। বোঝা গেছে? তাহলে নিচের কোনটা অর্ধস্বর? তাহলে দেখেন, আপনাকে পরীক্ষার অপশনে শুধু রস্বই থাকবে, আর রস্বই নিচে হর্ষ চিহ্ন এটাও থাকবে। তাহলে হ্রস্ব নিচে যে হর্ষ চিহ্ন, সেটা হচ্ছে আপনার অর্ধস্বর। রস্য, রস্য শুধু থাকবে, আবার হচ্ছে যে রস্য নিচে হর্ষ চিহ্ন থাকতে পারে। তাহলে যার নিচে হর্ষ চিহ্ন আছে সেটা হচ্ছে আমাদের অর্ধস্বর। এখানে স্লাইডে একটু ভুল আছে, কিন্তু রস্য হবে, কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কি দীর্ঘ, প্রিন্টিং মিস্টেক আছে, খেয়াল করেন। তাহলে বললাম যে অর্ধস্বর আমাদের চারটে: রস্য, রস্য, এ, ও। এর নিচে যখন হর্ষ আসছে তখন আমরা টেনে দীর্ঘায়িত করতে পারি না। বাকি 7টিকে আমরা বলছি কি স্বর? পূর্ণস্বর। এখন দেখেন দ্বিস্বর ধ্বনি। দ্বি মানে কি দুই, দুইটা স্বর, দুইটা স্বর মিলে একটা শব্দ সৃষ্টি হয়েছে, সেটাকে বলছি আমরা দ্বিস্বর ধ্বনি। কখন এটা দ্বিস্বর হবে? একটা পূর্ণস্বর এবং একটা অর্ধস্বর যখন জয়েন্ট আকারে ব্যবহৃত হবে, তখন সেটাকে বলবো আমরা কি দ্বিস্বর। আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখি, এখানে লিখলাম আমরা কি ভাই, এই ভাই বানানে তাহলে ভয়াকার, তাহলে কি পেলাম আমরা? আকার, যোগ আমরা কি পেয়েছি? রস্বই। তাহলে এই রস্বইটা তো অর্ধস্বর, তাহলে আটা কি আমাদের পূর্ণস্বর। তাহলে এই পূর্ণস্বর আর এই অর্ধস্বর মিলে তৈরি হয়েছে আমাদের কি স্বর? দ্বিস্বর। তাহলে দ্বি মানে দুই, দুইটা স্বর আছে, যদি দুইটা স্বর থাকে দুইটা পূর্ণস্বর হবে না, দুইটাই অর্ধস্বর, সরি দুইটাই ভিতরে একটি পূর্ণস্বর আর একটা অর্ধস্বর হবে। এখন খেয়াল করে দেখেন, আমাদের এই বাংলা স্বরবর্ণের দুটি স্বতন্ত্র বর্ণ আছে, তারা ন্যাচারালি হচ্ছে যে দ্বিস্বরের দায়িত্ব পালন করে।
এই সেই দুইটা স্বরধ্বনি হচ্ছে যে আমাদের, একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে যে কি ও। খেয়াল করেন, ওই, ওইটাকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাচ্ছে ও যোগ রস্বই। আচ্ছা, ও কে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাচ্ছে ও যোগ রস্যু। তাহলে খেয়াল করেন, এই দুইটাকেই আমরা বলছি যে বাংলা বর্ণমালায় দুইটা স্বতন্ত্র দ্বিস্বরধ্বনি। আচ্ছা, এখন খেয়াল করেন পুরাতন বইতে এটাকে দুটা দ্বিস্বর, এটাকে পুরাতন বইতে লিখেছে আহ, যৌগিক স্বর বর্ণ, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ, বা দ্বিস্বর বর্ণ, ঠিক আছে, বা সন্ধ্যাক্ষর, এইভাবে লেখা আছে। তাহলে যদি বর্ণ আসে তাহলে লিখবো আমরা ওই আর ও। আর যদি ধ্বনি বলে তাহলে আমাদের হচ্ছে যে এই যৌগিক স্বরধ্বনি আমাদের কয়টা, 25টা। আর যদি যৌগিক স্বর বর্ণ বলে তাহলে দুইটা। পুরাতন বইতে আমাদের মনীষ চৌধুরী স্যারের বইতে ওখানে সুন্দরভাবে লেখা আছে যে দুইটা যৌগিক স্বর বর্ণ, তাহলে ওই আর ও। আর যৌগিক স্বর ধ্বনি যদি বলে তাহলে হচ্ছে কয়টা, 25টা। আচ্ছা, খেয়াল করেন, এখন আমরা গিয়েছিলাম কিসের ভিতরে, দ্বিস্বর ভিতরে। দ্বিস্বর সম্পর্কে আমরা বললাম কি, কয়টা স্বর থাকবে, দুইটা স্বর, একটা পূর্ণ স্বর থাকবে আর একটা কি স্বর থাকবে, অর্ধ স্বর। এখন আমরা বলেছিলাম যে ওই আর ও, এই দুটো স্বভাবতভাবেই দ্বিস্বরধ্বনি। এখন খেয়াল করে দেখেন, যখন আমি এখানে লিখছি যে মৌ, এই মৌর ভিতরে কি আছে আমাদের, ও আছে। আচ্ছা, ও কেটে ভাঙলে আমাদের কি পাওয়া যায়, ও যোগ রস্যু পাওয়া যায়। এখন দেখেন যে এই ও আর রস্যু দুইটাই তো অর্ধস্বর ধ্বনি, তাহলে এটা দ্বিস্বর ধ্বনি কেমনে হলো, রস্য রস্যু এ ও, এই দুইটাই তো আছে অর্ধস্বর ধ্বনি। তাহলে আপনার দ্বিস্বর ধ্বনি হইতে গেলে একটাকে অর্ধস্বর করতে হবে আর একটাকে পূর্ণস্বর করতে হবে। তাহলে কোনটা অর্ধস্বর করবো আর কোনটা পূর্ণস্বর করবো, খেয়াল করেন, ও আর রস্যু দুইটাই আমাদের অর্ধস্বর ধ্বনির ভিতরে আছে, কিন্তু একটা হবে পূর্ণস্বর আর একটা হবে অর্ধস্বর। এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে এমসিকিউতে, আপনি খেয়াল করবেন যে ঠিক ডান পাশের যে বর্ণ তার নিচে হর্ষ চিহ্ন আছে কিনা। তাহলে এটাকে আমরা করা হয়েছে কি, এটাকে করা হয়েছে আমাদের অর্ধস্বর। আর ওটাকে আমরা করেছি কি স্বর, পূর্ণ স্বর। বোঝা গেছে এবার? আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই ধরনের যদি কোনো কিছু আসে তাহলে সব সময়, একেবারে সব সময়ের জন্য আপনি খেয়াল করবেন যে আপনার এই যে হর্ষ চিহ্নটা ডান পাশের ওই বর্ণের নিচেই থাকবে। অনুনাসিক স্বরধ্বনি সম্পর্কে একটু আগে বললাম যে বায়ু নাক দিয়ে বের হয়ে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। অনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের সাথে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। আমরা জানি যে এই যে অনুনাসিক যে আমাদের বর্ণগুলো আছে, এগুলো প্রত্যেকটা অ আ হ্রস্বই রস্যু এ ও এ, এইগুলো কি ছিল, এগুলো ছিল মৌলিক স্বর। এই মৌলিক স্বরের উপরে যখন চন্দ্রবিন্দু চলে আসবে তখন সেটাকে বলবো কি, অনুনাসিক স্বর। দেখেন, নতুন বইতে এই ধরনের কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই দুর্বোধ্য টাইপের, এগুলো আপনাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। যেমন অষ্টধ্বনি, আমরা জানি ওষ্ঠ মানে কি, ঠোঁটের সাইজ উচ্চারিত হয়। তাহলে কি প ফ ব ভ ম, এটা কি বলছে আমরা কি, অষ্টধ্বনি। এই অষ্টধ্বনি উচ্চারণ করার সময় প ফ ব ভ ম যখন আপনি উচ্চারণ করেন, তখন আপনার তো ওষ্ঠ হচ্ছে যে দুইটা, একটা ওষ্ঠ একটা অধর, অর্থাৎ আপনার ঠোঁটের উপরের ঠোঁট আর নিচের ঠোঁট। এখন এই প ফ ব ভ ম উচ্চারণ করার সময় কোন ঠোঁট সবচাইতে সক্রিয় থাকে, সেটা হচ্ছে নিচের ঠোঁট। দন্ত ব্যঞ্জন উচ্চারণ করার সময় আপনার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা, আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে উপরের পাটে দাঁত। মূর্ধন্য ব্যঞ্জন, ঠিক আছে, তাই এর মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা, আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে দন্তমূলের পিছনে উঁচু অংশ। কণ্ঠ ব্যঞ্জন জিভের পেছনের অংশ, মুখ্য বাক প্রত্যঙ্গ। গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে যে কি, নরম তালু। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনিদ্বারের দুটি পাল্লা, আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে যে কি, ধ্বনিদ্বার। তাই এইটা আপনাদের একটু মাথায় রাখবেন আপনারা, যে কোনটা মুখ্য বাক প্রত্যঙ্গ আর কোনটা গৌণ। অর্থাৎ আমরা বলছি যে এই যে কণ্ঠ ব্যঞ্জন বা আমরা যে দন্ত ব্যঞ্জন ত থ দ ধ যখন আমরা পড়ছি, তখন এর ভিতরে কোনটা হচ্ছে যে কোন বাকযন্ত্রের কোন অঙ্গটা সক্রিয় থাকে বেশি,
সেটা হচ্ছে সেটাকে বলছে মুখ্য বাক্ প্রত্যঙ্গ, আর যেটা একটু গৌণভাবে আছে সক্রিয় থাকে সেটাকে বলছি গৌণ বাক্ প্রত্যঙ্গ। খেয়াল করেন উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, বাংলা ব্যঞ্জন ধ্বনি প্রায় সবই ফুসফুস ধ্বনি। কারণ ফুসফুস তাড়িত বাতাস মুখ্য বিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারণ করা হয় সেটাকে বলছি আমরা ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আছে স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি সম্পর্কে বিস্তৃত লেখা আছে, কিন্তু আপনি বেশি যে জিনিসটা দেখবেন যে স্পর্শ বা স্পৃষ্ট, একটা হচ্ছে এটাকে ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে আমরা স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনিও বলি। নাসিক্য ধ্বনি অর্থাৎ আমাদের হচ্ছে যে বাতাস মুখের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে নাক দিয়ে বের হয়, যার কারণে এটাকে আমরা নাসিক্য ব্যঞ্জন বলছি। উমৈগ দন্তন্য মূর্ধন্য দন্তন্য ম। কম্পনজাত ধ্বনি খেয়াল করেন, আপনি বলেন তো র, আপনি যখন র বলছেন তখন দেখেন আপনার জিহ্বা হালকা ভাইব্রেট হচ্ছে, তাহলে র কে আমরা কি ধ্বনি বলবো? কম্পনজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি, এ- এই ধ্বনি উচ্চারণের সময় জিভ উল্টে পেছনের দিকে যায়। আপনি যখন ডয় শূন্য র বলছেন এবং ঢয় শূন্য র বলছেন তখন আমাদের মনে হচ্ছে যে পেছন থেকে কেউ একজন ধাওয়া করছে, ঠিক আছে, যার কারণে এই তাড়নজাত ধ্বনিকে আহ র এবং ডয় শূন্য র এবং ঢয় শূন্য র কে বলছি আমরা তাড়নজাত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি, যখন আপনি বলেন যে ল, আমার সাথে সাথে বলেন তো ল, যখন ল বলছেন তখন জিহ্বাটা উপরের যে তালু সেই তালুতে লাগছে এবং দুই পাশ থেকে বাতাস বের হচ্ছে। দুই পাশ থেকে বাতাস বের হচ্ছে বিধায় লকে আমরা বলছি কি পার্শ্বিক ধ্বনি। শীষ বা উষ্ণ ধ্বনি অর্থাৎ তালবস্য মূর্ধন্য ষ, ঠিক আছে, যখন আমরা উচ্চারণ করি তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব, এখানে একটু আছে তালবস্য দন্তন্য স আর হবে কি মূর্ধন্য ষ। এই মূর্ধন্য স যখন আমরা উচ্চারণ করি তখন হচ্ছে যে শীষের মতন আওয়াজ হচ্ছে, যার কারণে এটাকে আমরা কি বলি? শীষ ধ্বনি। অর্ধ ব্যঞ্জন, ঠিক আছে, ব এবং অন্তঃস্থ, সেটা এই দুটোকে আমরা বলি হচ্ছে কি অর্ধ ব্যঞ্জন। একটা হচ্ছে যে ব, ব, আর একটা হচ্ছে কি অন্তঃস্থ, সেটাকে আমরা বলছি অর্ধ ব্যঞ্জন। অনুবর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট ভাই। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি অনুবর্ণ। অনুবর্ণের ভিতরে কি আসছে? ফলা আসে, রেপ চিহ্ন আসে, বর্ণ সংক্ষেপ আসে। ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? ফলা। যেমন জ ফলা, আমরা বলতে পারি কি ভাই কল্যাণ, জ ফলা আছে। আচ্ছা, আমরা বলতে পারি কি যে র ফলা, আমরা বললাম কি হচ্ছে যে প্রাণ আছে কি র ফলা। ল ফলা আমরা বলতে পারি যে অম্ল, ল ফলা আছে। ব ফলা আমরা বললাম যে কি অন্বেষণ, ব ফলা আছে। দন্তন্য ফলা আমরা লিখলাম কি চিহ্ন, দন্তন্য ফলা আছে। মো ফলা আমরা লিখলাম কি মৃন্ময়, মো ফলা আছে। তাহলে খেয়াল করেন যে পরীক্ষা আপনাকে এইভাবেও দিতে পারে ফলা দ্বারা গঠিত শব্দ, সঠিক শব্দ কোনটি। তাহলে দেখেন অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি অনুবর্ণ। অনুবর্ণের ভিতরে কি কি থাকে? ফলা থাকে, রেপ থাকে, আর বর্ণ শব্দ থাকে। হুম, রেপ কার কাজ করে? রয়ের কাজ করে। তাহলে রয়ের একটি অনুবর্ণ হচ্ছে যে কি রেপ। বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ যখন আমরা কোনো বর্ণ যখন লিখতে যাই তখন দেখা যাচ্ছে যে খেয়াল করেন যখন আমরা কোনো বর্ণ যখন আমরা লিখতে যাই তখন অনেক সময় অনেক বর্ণকে আমরা সংক্ষেপ করে লিখি, যেমন উদ্ভিদ বানান লিখছি আমরা, ঠিক আছে, তখন আমরা কি করি? বর্ণ সংক্ষেপের ব্যবহার করি। এছাড়া খণ্ডত্ব, বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ যা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি। খণ্ডত্ব, খণ্ডত্ব কার বর্ণ সংক্ষেপ? ত এর বর্ণ সংক্ষেপ। আবার এই ত এর বর্ণ সংক্ষেপ ঠিক আছে, কিন্তু এই খণ্ডত্ব নিজেই স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যঞ্জন বর্ণে আছে। সংখ্যাবর্ণ, বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টা সংখ্যাবর্ণ আছে, 1 থেকে 9 পর্যন্ত আর শূন্য, এই মোট এই 10টাকে বলছি আমরা সংখ্যাবর্ণ। অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ হচ্ছে অন্তর্জ র ল ব, এটাকে আমরা কি বলছি? অন্তস্থ ধ্বনি। অন্তস্থ র ল ব।
পরাশ্রয়ী বর্ণ, যে বর্ণ হচ্ছে যে স্বাধীন না, পরের মাথার উপরে থাকে, তাকে বলছি আমরা পরাশ্রয়ী বর্ণ। অনস্বর থাকে, চন্দ্রবিন্দু থাকে, আর বিসর্গ থাকে। এখানে আমাদের চন্দ্রবিন্দুটা আসেনি। ঠিক আছে, চন্দ্রবিন্দু, অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই তিনটাকে আমরা কি বলছি? পরাশ্রয়ী বর্ণ। বিসর্গ, বিসর্গ হলো অঘোষের হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। হ এর উচ্চারণ কি হয়? ঘোষ, হ ঘোষ ধ্বনি। এর উচ্চারণ কেমন হয়? আহ। অর্থাৎ আর পরে যখন আমরা হচ্ছে যে বিসর্গ দিই, তখন একটু হর উচ্চারণ হয়। উহ, তখন হচ্ছে যে বিসর্গ দিই, তখন হর উচ্চারণ হয়। বুঝা গেছে? আচ্ছা, বায়ু প্রবাহের উপরে আমরা জানি যে ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারণ করে সেটাকে বলি আমরা ব্যঞ্জন ধ্বনি। এই যে ফুসফুসতাড়িত বাতাস, এই বাতাসে যখন নির্গত হয়, খেয়াল করেন, এই বাতাস যখন নির্গত হয়, বাতাসের প্রবহমান কখনো বেশি থাকে, কখনো কম থাকে। আবার এই ফুসফুস তাড়িত বাতাসে বাকযন্ত্রের স্বরতন্ত্র কখনো কাঁপে, কখনো কাঁপে না। এর উপরে ভিত্তি করে এই স্বরধ্বনিকে, আবার এই ব্যঞ্জন ধ্বনিকে আমরা আবার প্রধানত দুটো ভাগে ভাগ করি। খেয়াল করেন, যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরে বেশি অনুরণ বা কম্পন সৃষ্টি হয়, তাকে বলছে আমরা ঘোষ ধ্বনি। যেমন বর্গীয় ধ্বনিগুলোর তৃতীয় এবং চতুর্থ ধ্বনি, এগুলো এগুলো হচ্ছে এর উদাহরণ। আমরা সরাসরি ছকে চলে যাই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, এখানে এটি পাঁচটাকে আমরা কি বলছে যে কি বর্ণ? একটা বর্গীয় বর্ণ। এই টোটাল আমাদের বর্গ আছে পাঁচটা। এই পাঁচটা যে বর্গীয় বর্গ আছে, পাঁচটা বর্গের মোট বর্ণ আছে আমাদের কয়টি? 25টি। ক থেকে ম পর্যন্ত এই 25টি আমাদের বর্ণ আছে। এখন খেয়াল করে দেখেন, আপনি কোনো কিছুই আহ মুখস্থ করবেন না। আপনি খেয়াল করবেন, আপনার হাতে পাঁচটা আঙ্গুল আছে, এই পাঁচটা আঙ্গুলে প্রত্যেকটা বর্ণ সেট করবেন। আপনি যদি আমার এই ট্রিক্সটা অবলম্বন করেন, তাহলে হচ্ছে যে পরীক্ষা, এমনকি সারা জীবন আপনার এটা মনে থাকবে। তাহলে আমরা কি করব? যে ক, খ, গ, ঘ, অঙ্গ, চ, ছ, বর্গের জ, ঝ, ইঙ্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। তাহলে প্রত্যেকটা বর্ণ আমাদের এই পাঁচটা আঙ্গুলে আমরা সেট করলাম। এখন একটু খেয়াল করে দেখেন তো, যে আপনার পরীক্ষার সময় এমসিকিউ যখন আপনি আনসার করেন, তখন একটা বিষয় আপনার মনে হয় যে আসলে আগে কি ঘোষ না আগে অঘোষ? ঠিক আছে, আপনার এটা মাথার ভিতরে আগে আসে যে আগে কি ঘোষ বর্ণ হবে না আগে অঘোষ হবে। খেয়াল করেন, স্বরবর্ণের প্রথম বর্ণটা কি? স্বরবর্ণের প্রথম বর্ণ হচ্ছে অ। তাহলে মনে করবেন, স্বরবর্ণের অ আগে, তাহলে অবশ্যই আগে অঘোষ। ঠিক আছে, তারপরে স্বরবর্ণের অর পরে, অনেক পরে কি আছে? ও আছে। ঠিক আছে, তাহলে ঘোষ হচ্ছে যে পরে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে পাঁচটা আঙ্গুলে সেট করে এই প্রথম আমাদের স্বরবর্ণের প্রথম বর্ণ হচ্ছে অ, তাহলে অঘোষ আগে, আর ও হচ্ছে পরে, তাহলে ঘোষ ধ্বনি হচ্ছে কি? পরে। তাহলে খেয়াল করেন, অঘোষ, 1 আর 2 নম্বর বর্গীয় বর্ণকে আমরা বলবো হচ্ছে যে অঘোষ ধ্বনি। 3 আর 4 বর্গীয় বর্ণ, তাকে আমরা বলবো হচ্ছে যে কি? ঘোষ ধ্বনি। তাহলে আপনি যদি হাতে অটোমেটিক্যালি সেট করেন, তাহলে দেখেন, আমি বললাম ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত্য ন, প, ফ, ব, ভ, ম। হাতে যদি সেট করা থাকে, তাহলে 1 আর 2 এটাকে বলছে অঘোষ, 3 আর 4 সেটাকে বলছে আমরা কি? ঘোষ। এখন দেখেন, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের প্রবাহ মাত্রা বেশি থাকে, তাকে বলি আমরা হচ্ছে যে মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের প্রবাহ মাত্রা বা চাপ কম থাকে, তাকে বলি আমরা কি? অল্প প্রাণ ধ্বনি। এখন খেয়াল করেন, অল্প প্রাণ আর এই মহাপ্রাণটা মনে রাখার দুইটা খুব সহজ উপায় আছে। এখন দেখেন, 1 আর 2, ঠিক আছে, 1 আর 2 বড় কে? 2। তাহলে দেখেন, ছোট গাছে বেশি বাতাস লাগে না লম্বা গাছে বেশি বাতাস লাগে? তাহলে অবশ্য উঁচু বা বড় গাছে বেশি বাতাস লাগে। তাহলে 2 এমনিতেই সংখ্যায় বড়, তাহলে এর বাতাসের চাপ বেশি। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে মহাপ্রাণ। 3 আর 4-এর ভিতরে কোনটা বড়? 4 বড়, তাহলে 4 হচ্ছে যে মহাপ্রাণ। অর্থাৎ 4-এ বাতাসের চাপ অনেক বেশি থাকবে, এর গাছ উঁচু। 3 অর্থাৎ হচ্ছে যে ছোট, এর গাছ কি ছোট, বাতাসের চাপ কি থাকবে?
কম থাকবে। তাহলে আমি আবারও বলছি, 1 আর 2 এর ভিতরে কি 2 বড়? তাহলে 2 আমরা বড় গাছ আর ছোট গাছ হিসাব করলে সবচাইতে উঁচু যে গাছটা আছে সে গাছে বাতাস বেশি লাগে। তাহলে এই মহাপ্রাণ ধ্বনিতে বাতাসের চাপ বেশি লাগবে। তাহলে 1 আর 2 এর ভিতরে 2 বড়, তাহলে গাছ বড়, বাতাস বেশি। 3 আর 4-এর ভিতরে হচ্ছে 4 বড়, তাহলে গাছ বড়, বাতাসের চাপ বেশি। এখন আপনি সবকিছু ফেলে দেন, আপনি হাতের আঙ্গুলে আসেন। আপনাকে যদি বলে ধান গাছের ত, থ, দ, ধ, কত নম্বর ভাই? 4 নম্বর। তাহলে 1 আর 2 আমি জানি স্বরবর্ণের আগে অঘোষ। 3 আর 4 তাহলে ও পরে ঘোষ। তাহলে এই হচ্ছে কি ঘোষ ধ্বনি। এখন দেখেন 1 2 3 4, 4 নম্বর। 3 আর 4-এর মধ্যে কে বড়? 4 বড়। তাহলে অবশ্যই এটা হচ্ছে যে মহাপ্রাণ ধ্বনি। কেউ যদি বলে যে দানশীলের তাহলে দেখেন ত, থ, দ, কত নম্বর? 3 নম্বর। 1 আর 2 অঘোষ, 3 আর 4 ঘোষ, তাহলে অবশ্যই এটা ঘোষ। আচ্ছা, 1 আর 2-এর ভিতরে 2 বড় ছিল মহাপ্রাণ, 3 আর 4-এর ভিতরে কোনটা ছোট? 3 ছোট, তাহলে অল্প প্রাণ, তাহলে হচ্ছে অল্প প্রাণ। আচ্ছা, আমরা যদি বলি ফাঁকিবাজের প, ফ, কত নম্বর? 2 নম্বর। 1 আর 2-এর ভিতরে কোনটা বড়? 2 বড়, মহাপ্রাণ। তাহলে 1 আর 2 কি? অল্প প্রাণ। ঠিক আছে, 1 আর 2 তাহলে কি? অঘোষ। তাহলে আপনার কাজ হচ্ছে যে আপনি হাতের 5টা আঙ্গুলে এই বর্ণগুলো সেট করেন। সেট করার পরে আপনার যে কোনো শব্দ আসুক, তাহলে আপনি পারবেন। এখন আপনার স্মার্ট ওয়েতে প্রশ্ন করে এইভাবে যে নিচের কোনটা অল্পপ্রাণ মহাপ্রাণ, এটা দেয় না। সে হয়তোবা দেখছে যে ঠেলা গাড়ি, ঠিক আছে, আসছে কি ঠেলা গাড়ি। এই ঠেলা গাড়ির ঠটা কি? আপনাকে এইভাবে শব্দ আকারে দিলে আপনার একটু পাজল তৈরি হবে, যার কারণে এইভাবে শব্দ করে দেয় ঠ। তাহলে কি হচ্ছে ঠ, কত নম্বর? 2 নম্বর, অবশ্যই এটা মহাপ্রাণ। আর ঠ এটা হচ্ছে যে একেবারে শুরুতে আছে, তাহলে অঘোষ। 1 আর 2 অঘোষ। তাহলে আপনার কাছে অনুরোধ, আপনি হাতের আঙ্গুলে এই বর্ণগুলো সেট করে ছক দেখে দেখবেন আপনার ইজি হয়ে গেছে। যে কোনো এমসিকিউ কিন্তু আসলে আপনি অবশ্যই অবলীলায় আনসার করতে পারবেন। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় মৌলিক উপাদান হচ্ছে 4টা, ঠিক আছে? অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দতত্ত্ব। অনেক সময় এটাকে মনে থাকে না, মনে না থাকলে আমরা একটু মনে রাখবো যে এটা হচ্ছে যে কি আমাদের অর্ধবাস। অতি আমাদের অর্থতত্ত্ব, ধতি ধ্বনিতত্ত্ব, বাতি বাক্যতত্ত্ব, তালবস্য হচ্ছে কি শব্দতত্ত্ব। তাহলে নিচের কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এটা আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এও খেয়াল করে দেখেন, আমরা একটু কিছু ট্রিক্স অবলম্বন করতে পারি। যেমন এক কথায় প্রকাশ। আপনি বলেন যে পকেট মারে, যে পকেট মার, এটা কি? এটা সম্পূর্ণ বাক্য লিখছেন না? এটাকে আপনি কি বলছেন? এক কথায় প্রকাশ বলছেন না? তাহলে বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, বাক্য তত্ত্বের ভিতরে যাবে। তারপরে খেয়াল করেন, আপনি হচ্ছে যে আহ কি করছেন? উক্তি নির্ণয় করছেন। যে আমরা বলি শিক্ষক ছাত্রকে বললেন তোমার হাতে লেখা চমৎকার, তাহলে এটা কি একটা সেন্টেন্স না? এটা একটা বাক্য না? তাহলে অবশ্যই উক্তি বাক্যের ভিতরে যাবে। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় কি বাচ্য, ঠিক আছে? তাহলে বাচ্য, যেটাকে ইংলিশে আমরা বলছি যে ভয়েস। তাহলে বাচ্য কিরকম? আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার কাব্য রচনা করেছেন, তাহলে সম্পূর্ণ বাক্য লিখছি, কর্তাবাচ্য। রবীন্দ্রনাথ কর্তৃক সোনার কাব্য লেখা হয়েছে বা রচিত হয়েছে, তাহলে এটা হচ্ছে যে কি কর্মবাচ্য, তাহলে সম্পূর্ণ বাক্য লিখছেন। তাহলে বাচ্য লিখতে গেলেও সম্পূর্ণ বাক্য লিখতে হয়, তাহলে এটাও বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি কেন্দ্রিক, ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, ধ্বনির মিলন, নত্ব সত্য বিধান, এগুলো সব ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। দেখেন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দ অংশ যুক্ত থাকে, যেগুলোকে বলা হয় লগ্নক। তাহলে লগ্নক বলতে কি বোঝাচ্ছে? লগ্নক মানে হচ্ছে যে কি লেগে থাকা। লগ্নক মানে হচ্ছে কি লেগে থাকা। আপনি দেখেন, যখন হচ্ছে যে এই কোনো একটা আহ এলাকা থেকে যখন ঢাকায় যাচ্ছেন, আপনার কাছে একটা লাগেজ আছে, লাগেজটা যখন বাসে দেওয়া হচ্ছে তখন লাগেজের সাথে একটা ট্যাগ জুড়ে দিচ্ছে।
এই যে ট্যাগ, এই ট্যাগটাই মনে করতে হবে যে আমাদেরকে লগ্ন, সেটা আছে কি, লাগেজের সাথে লেগে আছে। এই লগ্নকে চার ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে বিভক্তি লগ্নক, নির্দেশক লগ্নক, বলক লগ্নক আর বচন লগ্নক। বিভক্তি কি? একটি শব্দের সাথে অপর একটি শব্দের অন্বয় বা সম্পর্ক সাধনের জন্য যেসব শব্দ অংশ ব্যবহার করা হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা নাম বা শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তিকে আবার সাত ভাগে ভাগ করা যায়, যেটা আমরা কারক নির্ণয়ের সময় করে থাকি। যেমন শূন্য কেরে দ্বারা দিয়া কর্তৃক, কেরে জন্য নিমিত্তে, তারপরে হচ্ছে হইতে থেকেছে, রয়ের ই অন্তঃস্থতে ইত্যাদি। এটাকে আমরা বলছি নাম বা শব্দ বিভক্তি। আর ক্রিয়া বিভক্তি যা ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে। তাহলে নিচের কোনটা লগ্নক? এখন আমরা একটা সেন্টেন্স এখানে আমরা লিখলাম, যে লিখছে হচ্ছে কি, যে ডাক্তারকে ডাকো। ঠিক আছে, এই যে ডাক্তার কে, ডাক্তারের সাথে কি যুক্ত করেছেন? কে। ডাক্তারটা ছিল আপনার মেন ওয়ার্ড, এর সাথে যুক্ত করেছেন কি, কে। তাহলে এই কেটাকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের বিভক্তি লগ্ন, যা মূল শব্দ ডাক্তারের সাথে কি অবস্থায় আছে, লেগে আছে। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, নির্দেশক। নির্দেশকটা হচ্ছে যে কি, যেটা আমরা ছোটবেলায় পড়ছি, ইংলিশে যেটাকে বলি যে আর্টিকেল, টাটি খানাখানি। তাহলে আমি বললাম লোকটি পিছু ছাড়ে না, লোক যোগ টি, তাহলে টিটা কি নির্দেশক। ভালোটুকু আম নিয়ে এসো, ঠিক আছে, টুকু, তাহলে এটা হচ্ছে কি নির্দেশক। তাহলে টা টি, টা টুকু, এগুলোকে আমরা কি বলছি? নির্দেশক। বচন। বচন মানে কি সংখ্যার ধারণা। আমরা জানি যে ইংলিশে যেটাকে নাম্বার বলা হয়, সেটা হচ্ছে বচন। যেমন দেখো, বইগুলো টেবিলের উপর রাখো, বইগুলো, ঠিক আছে, সব। বললাম পাখিরা ঘরে ফিরলো, পাখিরা রা, তাহলে এটাকে বচন লগ্ন। বলক। বলক বলতে হচ্ছে যে যা বল প্রয়োগ করে। ঠিক আছে, কিরকম বল প্রয়োগ করে আপনি যখন উদাহরণটা দেখবেন তখন মনে হবে হ্যাঁ, আসলে তো ঠিক। যেমন ছোটবেলা থেকে আমরা কি পড়ছি, যে শিক্ষায় জাতির মেরুদণ্ড। খেয়াল করেন, তাহলে এখানে শিক্ষায় রস্যই, এটাই হচ্ছে বলো, শুধু শিক্ষার উপরেই জোর দিয়েছে, ওয়ানলি ওয়ান এডুকেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে এটাকে বলছি আমরা কি, বলক। তাহলে এই শিক্ষা শব্দের সাথে লেগে আছে বিধায় এটাকে বলবো কি, বলক লগ্নক, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারপরে বললাম তোমাকেই আসতে হবে এই স্বাধীনতা, তোমাকেই। ঠিক আছে, তাহলে এই রস্যই যুক্ত আছে, এটাকেও বলবো কি, বলক লগ্ন। আচ্ছা, খেয়াল করেন, এবার আমরা দেখব যে হচ্ছে যে ভাষা আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সাহিত্যিক সাহিত্যকর্ম এবং সাথে সাথে হচ্ছে মুক্তিযোদ্ধা কেন্দ্রিক কিছু সাহিত্যকর্ম, এই বিষয়গুলো আমরা একটু দেখব, কারণ এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, একটু খেয়াল করি। গান। ঠিক আছে, এগুলো ভাই এই যে মুখে বলার থেকে সবচেয়ে বেশি কার্যকরী হবে, যে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাকে নিজে নিজে পড়তে হবে। ঠিক আছে, দেখেন, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গল্প, কে লিখেছে, কি নাম, সবকিছু দিয়ে আছে। সাহিত্যকর্ম, কি, যা কোন সাহিত্যিক, স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ। বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা শামসুর রহমান, অমর একুশে হাসান হাফিজুর রহমান। কাত্যায়নী ফাঁসির দাবি নিয়ে এসেছে মাহবুব আলম চৌধুরী, জীবন থেকে নেয়া। ঠিক আছে, জহির রায়হানের। এই, এতে প্রথম আমার সোনার বাংলা গানটি ব্যবহৃত হয়। নাটক, সাহিত্যকর্ম, ঠিক আছে, ভাষা আন্দোলন কেন্দ্রিক নাটক, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নাটক। যেমন দেখেন, প্রবন্ধ, আমি বীরঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম। প্রবন্ধ, বাংলাদেশ কথা কয়। এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, গাজীউল হক। রেইনকোট, অপঘাত, এগুলো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। জন্ম যদি তব বঙ্গে, শওকত ওসমান। মুক্তিযোদ্ধার কাব্যগ্রন্থ হচ্ছে দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বন্দি শিবির থেকে শামসুর রহমানের। ঠিক আছে, শামসুর রহমান মুক্তিযুদ্ধের সময় মজলুম আদিব ছদ্মনামে লিখতেন, এবং তিনি লিখেছেন বন্দি শিবির থেকে।
মুক্তিযোদ্ধার প্রামাণ্য দলিল, মুক্তিযোদ্ধা ভিত্তিক সম্পাদিত গ্রন্থ, মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র, এই ছিল হচ্ছে যে আমাদের আজকের টপিকসের বিষয়গুলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? বাইজিৎ বোস্তামি ভাই আছেন আপনি? জি ভাইয়া, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই? আমি বগুড়া থেকে। বগুড়া থেকে অনেক দূর। বগুড়া আচ্ছা, সোনাতলা, হ্যাঁ। আচ্ছা, আপনি হচ্ছে যে ভাই, আপনারা যারা আছেন, আপনি সব যারা আছেন, আপনারা হচ্ছে যে ক্লাসগুলো একটু কন্টিনিউ করেন। প্রথম লেকচার হয়তো বা কেমন লাগছে জানি না, কিন্তু আমরা যখন বিগ টপিকস গুলো যখন হ্যান্ডেল করব, ঠিক আছে, যেমন সমাস, তারপর আছে প্রত্যয়, সন্ধি, ঠিক আছে, গ্রামেটিক্যালের যে বাক্য প্রকরণ, তারপরে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এগুলো খুব আমরা শর্টকাট টেকনিক খুব ওয়েতে ইয়ে করবো। এবং আপনাকে আমি একটা জি ভাইয়া। বিষয়, আপনার মাধ্যমে সবাইকে একটু একটা বিষয় আশ্বস্ত করছি। সেটা হচ্ছে যে আপনারা বাংলা ক্লাসগুলো যদি রেগুলার করেন, আমি শুধু বলবো, শুধু এই কোর্সের জন্য যদি আপনি বাংলা ক্লাস করেন, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনার হচ্ছে যে বাংলা গ্রামাটিক্যাল নিয়ে বা সাহিত্যিক অংশ নিয়ে আপনার মানে আর কোনো কোর্সে আপনার এনরোল না করলেও হবে। ঠিক আছে, জাস্ট জি শুধু ভাইয়া। বাংলা। এই কথাটা আমি খুব সুন্দরভাবে এবং খুব কনফিডেন্সের সাথে আমি বলছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ক্লাসগুলো রেডি করে সুন্দর করে করবেন, এবং আমরা প্রচুর কোশ্চেন সলভ করব। আমি হচ্ছে যে গ্রুপে আপনাদের জন্য হচ্ছে যে সাহিত্য অংশ থেকে কিছু এমসিকিউ তৈরি করেছি। সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের পরে আমাদের হচ্ছে যে আপনার যে শারিয়া ভাই আছে, উনি হচ্ছে যে আপনাদের এটার রেকর্ডিংও দিয়ে দেবে, এবং সাথে সাথে আপনার হচ্ছে যে ওই পিডিএফটাও দিয়ে দেবে। যেগুলো দেয় সেগুলো আপনারা একটু পড়েন, আর যেই প্রশ্নগুলো আপনি বুঝতে পারবেন না সেগুলো মার্ক করবেন, এবং পরবর্তী যে ক্লাস, ওই ক্লাসে আপনি ওই সংশ্লিষ্ট শিক্ষককে ওই প্রশ্নের মুখোমুখি করে জিজ্ঞাসা করবেন। মধুদা প্রকাশনী আপনাদের সাথে আছে সবসময়, এবং আপনারা জানেন যে আমাদের আপডেট পেজটা অথেন্টিক, এবং সেটা হচ্ছে যে আমরা অথেন্টিক না হলে এতদিন পর্যন্ত আপনাদের সাথে নিয়ে চলতে পারছি না। আর আপনাদের জন্য শুভকামনা রইল। একটু কষ্ট করেন, ক্লাসগুলো নিয়মিত করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাইয়া, একটা কথা ছিল। জি, সেটা হচ্ছে যে আমরা বাংলার ক্ষেত্রে যেটা দেখি, বাংলা জি, অন্যান্য সাবজেক্টেও যেটা বেশি ইফেক্টিভ হয়, সেটা যে আমরা যদি যে যে টপিক গুলো পড়তেছি তার জি, সাথে জি। যদি একটা এক্সামের ব্যবস্থা করে, টপিক ওয়াইজ আজকে একটা টপিক গুলো এক্সাম দেয় অথবা মনে এটা বেশি থাকে, সেক্ষেত্রে এটা আচ্ছা, কি আচ্ছা, কোনো আমি ব্যবস্থা করা যায় কিনা? অবশ্যই আমি আমার লেকচারের প্রত্যেকটা লেকচারের সাথে সাথে মিনিমাম 30টা খুব এমসিকিউ প্রশ্ন, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হচ্ছে যে সংযোজন করা থাকে, এবং এরপরের ক্লাসগুলোতে আপনি পাবেন। এক, দুই নম্বর কথা, আমাদের যে অ্যাপস আছে, অ্যাপসেও মনে হয় সম্ভবত এটা শাহরিয়া ভাই জানে, উনি হয়তো এই বিষয়ে আপনাদেরকে জানাবেন যে অ্যাপসে আপনারা এই টপিকস রিলেটেড পরীক্ষা দিতে পারবেন কিনা। তবে আমি যখন ক্লাস নিচ্ছি, আমার ক্লাসের শেষে আপনি হচ্ছে যে এই সংশ্লিষ্ট বিষয়ের উপরে মিনিমাম 25টা মতন প্রশ্ন আপনি পাবেন, এবং আপনাদের মুখ থেকে আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে নিয়েই আমি সলভ করব, যাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। যদি আপনি অন্য কোনো পরীক্ষা যদি না দেন, তাও আমার এই সংশ্লিষ্ট টপিকস বিগত সালের প্রশ্ন নিয়ে যে 30-40টা করে এই লেকচারের সাথে সাথেই আমি হচ্ছে যে অ্যাটাচ করে দেবো। আগামী ক্লাস থেকে আপনি এইগুলো পাবেন ইনশাল্লাহ। জি ভাইয়া, ধন্যবাদ। আর আপনি একটু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের থেকে একটু জানবেন যে প্রত্যেকটা বিষয়ে যদি এরকম টপিক অনুযায়ী যদি দুই একটা বা 10টা বা 20টা যদি এমসিকিউ করা যায়, আমার মনে হয় যে ওটা ভালো একটা ইফেক্টিভ দিক আ- হবে আ- আমাদের জন্য। আপনি চিন্তা করেন না, আগামী ক্লাস থেকে অবশ্যই পাবেন। একটু ধৈর্য ধরেন, আগামী ক্লাস থেকে আমি আপনাকে আশ্বস্ত করছি, আগামী কালও যদি ক্লাস থাকে, কালকে থেকেই পাবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, ফি আমানিল্লাহ। ফিয়ামাল্লাহ। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।